স্যার ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, সবাই একটু মিউট করে রাখো, যার যখন কথা বলার প্রয়োজন মনে করবে আনমিউট করে প্রশ্ন করতে পারবে, সমস্যা নেই। এখন আমরা অ্যারিথমেটিক মিন করছি, জাস্ট শেষ করলাম। অ্যারিথমেটিক মিন শেষ করছি বলতে কি, আমরা ডেফিনেশন, এক্সারসাইজ এবং তার সাথে আমরা একটু প্রপার্টিসও দেখছি, তার ক্যারেক্টারিস্টিক কিছু দেখছি। আচ্ছা, তোমাদের আরেকটু বলে নেই, তোমাদের যদি ক্যারেক্টারিস্টিকটা বলে যে স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যারিথমেটিক মিন, তখন তোমরা কি করবে, যে মেরিট ডিমেরিট পড়াইছি না, ওগুলো তোমরা দিয়ে আসবে। তোমরা বলতে উপকারিতা বা কত। আচ্ছা, না আমার একটু ডিস্টার্ব ছিল, আবার আমরা চলে আসছি। আচ্ছা দেখো, সবাই কি ক্লিয়ার দেখতেছো কিনা একটু আমার জানার দরকার আছে। জি স্যার, ওকে, ক্লিয়ার স্যার। আশা করি সাউন্ডটাও ক্লিয়ার। আচ্ছা, খেয়াল করো, আমরা এখন একটু প্রপার্টিজ দেখবো। Property 1, the sum of deviations of the set of observations from their arithmetic mean is 0. ঠিক আছে? আচ্ছা, তো সাম অফ ডেভিয়েশন মানে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, পার্থক্য বোঝায়। সেট অফ অবজারভেশনস ফ্রম দেয়ার অ্যারিথমেটিক মিন, অর্থাৎ অ্যারিথমেটিক মিন থেকে যদি অবজারভেশনের যে পার্থক্য, পার্থক্য মানে কি, মানে হচ্ছে আমরা একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি তাহলে সেটা 0 হবে। সেটাকে যদি ম্যাথমেটিক্যালি লেখা যায় তাহলে এইটা বোঝায়, where x bar is arithmetic mean। তোমাদের ল্যাঙ্গুয়েজ দিয়েও দিতে পারে, অথবা এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়েও দিতে পারে। এটা যদি দেয় তাহলে এটা দিবে না, আর এটা দিলে এটা দিবে না স্বাভাবিকভাবে। তো দুটোই আমাদের জানা থাকা উচিত যে কোনটা কি মিন করছে, কেমন, কোনটা কি মিন করছে আমরা সেটা একটু দেখে নিলাম। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমাদের প্রশ্নে এখানে যেটা বলছে এটা সেটা কি রিপ্রেজেন্ট করছে কিনা। হ্যাঁ, রিপ্রেজেন্ট করছে। এই যে আমরা জানি এফআই কখন গুণ আকারে আসে। এফআই হচ্ছে যে জায়গাতে এক্সআই থাকবে, ব্র্যাকেট যদি থাকে তাহলে পুরো ব্র্যাকেট শেষ হওয়ার আগে ব্র্যাকেটের আগে এফআই দ্বারা গুণ হয়, অথবা যদি আর শুধু এক্সআই থাকে তাহলে এক্সআই আগে এফআই, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে দেয়া থাকলে। ঠিক আছে, তো আমরা এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে এটাই বলছে যে এক্সআই থেকে এক্স বার বিয়োগ করে অথবা এক্স বার থেকে এক্সআই বিয়োগ করে যদি সবকটা যোগ করি তাহলে সেটা 0 হবে। আচ্ছা, তোমরা এমনিতে একটা একটা করে যদি নাও, একটা একটা করে নাও, মনে করো 2, 3 আর 4 এই তিনটা সংখ্যা নিয়ে বললে দেখি প্রতিটা অবজারভেশন এবং গড়ের পার্থক্যটা যোগ করি তো দেখি আনসার কি আসে। তাহলে তোমরা একটু খেয়াল করো, প্রথমে 2, 3, 4 এর গড় হচ্ছে 3, তো প্রথমে 3 আর 2 এর পার্থক্য হচ্ছে, আমি যদি অবজারভেশন থেকে বিয়োগ করি তাহলে 2 - 3 - 1 প্লাস 3 - 3 মানে 0 প্লাস 4 - 3 মানে হচ্ছে +1। দেখো সবকটা 0 আসে। আমরা যদি একটা একটা করে নিই তাও 0 আসে, ফ্রিকোয়েন্সি আকারে নিয়ে আসলেও 0 আসে। এখন আসলে আমরা এটাকে প্রুফ করার চেষ্টা করি। প্রথমে আমরা এক্স বারটাকে ধরে নিলাম মিন এক্সআই উইথ মিন এক্সআই, মিন অফ এক্সআই। এক্স বার সেটাকে আমরা মিন হিসাবে ধরলাম, আর এক্সআই হচ্ছে আমাদের নাম্বার অবজারভেটিভ উইথ ফ্রিকোয়েন্সি এফআই। আচ্ছা, এটা মানে কি, এক্সআই মানে কি? এক্সআই মানে হচ্ছে একটা নির্দিষ্ট একটা ডাটা, মনে করো 1 বা 2। আর ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সে কতবার করে উপস্থিত হলো। এখানে এটা মনে করো 2 আর এটা মনে করো 5, তার মানে কি বোঝা গেল, মানে একটা ডাটার মধ্যে 2-5 বার উপস্থিত আছে। ঠিক আছে, এইটা বোঝাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন যেটা দেয়া আছে এইটার মানটা 0 দেখাতে হবে আমাকে যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে তাহলে মনে রাখবে এই যে সামেশন আমি করলাম i goes from 1 to k fi xi minus x bar, এটার মান 0 দেখাতে হবে আমাকে। এখন আসো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করে শুরু করে দেখি। আমরা প্রথমে ব্র্যাকেটটা তুলে দিলাম এই জায়গাতে, তাহলে ব্র্যাকেট তুলে দিলে এখানে fi xi, দেখো fi xi লিখলাম মাইনাস সামেশন fi ইনটু x বার। এখন x বার হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা সামেশন এটার উপর কাজ করবে না, আগে নিয়ে নিলাম। x বার একটা নির্দিষ্ট সংখ্যা, ধ্রুবক। ঠিক আছে, আমরা এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম। এখন এই জায়গায় কি করলাম, ক্যাপিটাল এন দিয়ে ভাগ করলাম, ক্যাপিটাল এন দিয়ে গুণ করলাম, তাহলে ক্যান্সেল হয়ে আগের টার্মই চলে আসবে। আর এখানে কি কাজ করলাম, এখানে কিছু করলাম না, এখানে সামেশন এফআই মানে হচ্ছে ক্যাপিটাল এন, এই যে ক্যাপিটাল এন। ঠিক আছে, আচ্ছা পরের লাইনে দেখো এন এর জায়গায় এন রাখলাম, এইটা মানে কি, সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মানে এক্স বার না, তাহলে এন এক্স বার মাইনাস এন এক্স বার, তার মানে দেখো 0। ঠিক আছে, এটাতে আমি খুব কম সময় দিব, 10 সেকেন্ড। কারো বুঝতে সমস্যা হলে আমাকে নক করো। ওকে, কেউ রেসপন্স করো নাই, দ্যাট মিন্স সবাই বুঝে ফেলছো। আর তোমাদের কাছে পেজটা যাবে, এবং আগেই বলছি পেজটা আজকে মেইলে যাবে, ইমেইলে চেক করতে হবে। আর তোমরা তোমাদের মতো করে পাবে, যেভাবে শেয়ার করে তোমরা সেভাবেই পাবে। ওকে, পরেরটা একটু খেয়াল করো। The sum of the square of the deviation of a set of observation is minimum
when the deviations are taken about their arithmetic mean। তার মানে কি, এটা কি বলছে, অর্থাৎ the sum of square of the deviation, ডেভিয়েশন মানে পার্থক্য নিচ্ছি, পার্থক্য নিয়ে স্কয়ার নিচ্ছি, কিসের কিসের, of a set of observation, অর্থাৎ অবজারভেশন এবং when the deviation are taken about the arithmetic mean, অর্থাৎ arithmetic mean এর সাপেক্ষে ডেভিয়েশন নিয়ে যদি আমি স্কয়ার নেই, এটা হচ্ছে এটা যদি ফ্রিকোয়েন্সি আকারে দেওয়া থাকে। আমরা কিন্তু একটা জিনিস কি, ছোট ক্লাসে যখন ছিলাম আমরা একটা একটা করে আনগ্রুপ ডাটা দেখতাম, আর এখন যখন তখন ফ্রিকোয়েন্সি নিয়ে আমাদের ম্যাক্সিমাম চিন্তা করতে হবে, কারণ আমাকে একটা একটা করে দিবে না, ক্লাস ইন্টারভেল আকারে দেওয়া থাকবে, এক একটা অবজারভেশন 5 বার 7 বার করে থাকতে পারে, সেজন্য এইভাবে নিই। তো এটা কি বলছে, যখন আমি অ্যারিথমেটিক মিনের সাপেক্ষে অবজারভেশন নিয়ে স্কয়ার নিব, হ্যাঁ অ্যারিথমেটিক, তখন এফআই দিয়ে তো এমনি গুণ থাকবে যদি আমার ফ্রিকোয়েন্সি ডিশ, তখন সেটা বলছে মিনিমাম হবে। মিনিমাম মানে কি, যে অন্য কোনো কিছু সাপেক্ষে যদি নেই, যে অন্য কিছু এ মনে করলাম, অন্য কোনো একটা আরবিটারি নাম্বার, তাহলে ওই অবজারভেশন থেকে এর পার্থক্য নিয়ে যদি স্কয়ার করি এবং সেটা নেই, তাহলে দেখা যাবে সেটা অবশ্যই বড় হবে কিসে থেকে, এটা থেকে। অর্থাৎ আমার এখানে যেটা বলা আছে সেটা আসলে এখানে উল্টোভাবে বলা আছে, অর্থাৎ এটা আসলে প্রথমে আসবে আর লেস দেন দিয়ে এটা ডান পাশে থাকবে। তো আসলে একই কথা প্রযোজ্য, একই কথাই, অর্থাৎ এটা হবে ছোট মিনিমাম হবে আর এটা হবে বড়। অর্থাৎ আমি যখন এই ডেভিয়েশনটা অবজারভেশন থেকে ডেভিয়েশনটা নিব, এক্স বারের সাপেক্ষে নিলে সেটা সবসময় ছোট হবে, আর অন্য যে কোনো নাম্বারের সাপেক্ষে যদি নেই সেটা বড় হবে। এইটাই প্রমাণ করতে পেরেছে। এখন আসো আমরা এটা প্রমাণ করি। তো শুরুতে আমরা আমাদের গতানুগতিক কথাবার্তা, অর্থাৎ এক্স বারটাকে আমরা ধরলাম এরিথমেটিক মিন অফ এ সেট অফ অবজারভেশন, আর এক্স আই আমরা ধরলাম অবজারভেশনস এক্স আই উইথ ফ্রিকোয়েন্সিস এফ আই। অলসো এ বি এন আরবিটারি ভ্যালু। এ মানে কি, এ মানে হচ্ছে যে কোনো একটা ভ্যালু নিলাম, মনে করে এখানে একটা সেট অফ অবজারভেশনের এরিথমেটিক মিন হচ্ছে 20। এখন এ তুমি কি নিবে, এখানে তো নিশ্চয়ই 1 থেকে শুরু করে মনে করো সংখ্যা আছে 50টা, 50 পর্যন্ত। এখন তুমি 1 থেকে 50 পর্যন্ত যে কোনো সংখ্যা নিতে পারো, এর বাইরে না নেওয়াটাই বেটার, তোমার অবজারভেশনের ভিতরে থাকাটা ভালো, ঠিক আছে? তো অবজারভেশনের ভিতরে যে কোনো একটা নাম্বার নিলে আমি নাই খাসা 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 কেমনে যা একটু মিউট করে রাখো, অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এখন এই টার্মটার মান বের করার চেষ্টা করছি বাম দিক থেকে, অর্থাৎ আরবিটারি একটা ভ্যালু নিয়ে যে ডেভিয়েশন স্কয়ার আসলে কি আসে। আসো আমরা এখন এটার মান বের করার চেষ্টা করি। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, ব্র্যাকেটের ভিতরে কি আছে, xi মাইনাস a, আমরা এটাকে লিখলাম xi মাইনাস x বার প্লাস x বার মাইনাস a, বাকি কোনো জায়গায় আমরা কোনো চেঞ্জ করি নাই। দেখো হোল স্কয়ারটা জায়গাতে আছে, অর্থাৎ মাইনাস x বার প্লাস x বার ক্যান্সেল হয়ে আমার আসলে আগের টার্মই থাকবে, শুধু এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম। পরের লাইনে কি কাজ করলাম, দেখো আমরা fi দিয়ে আমরা, অর্থাৎ এইটাকে একটা টার্ম ধরলাম আর এইটাকে আরেকটা টার্ম ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ার আসবে না, তাহলে এটা সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম টার্মই তো আসবে, এবং তার সাথে সামেশন fi গুণ আসবে। তাহলে দেখো তো আমরা একসাথে একটু এখানে সংক্ষেপ করছি, সামেশন fi গুণ আসবে, প্রথমে xi মাইনাস x বার হোল স্কয়ার এইটা টার্ম আসলো, প্লাস সামেশন fi তো সবটার সাথেই গুণ থাকবে, সামেশন fi ইনটু fi এর সাথে আবার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার x বার মাইনাস a হোল স্কয়ার এটা আনলাম, হ্যাঁ, প্লাস 2ab 2 ইনটু, দেখো a হচ্ছে এটা আর b হচ্ছে এটা, তাহলে দেখো তোমাদের মনে হতে x বার মাইনাস এটাকে তাহলে বাইরে বের করে নিয়ে আসলাম কেন, দেখো x বার হচ্ছে একটা কনস্ট্যান্ট আর a কি তোমরা নিছো, এও তো একটা কনস্ট্যান্ট, আরবিটারি একটা ভ্যালু না, সো x বার এবং এর যে বিয়োগফল এটা কিন্তু একটা ফিক্সড কনস্ট্যান্ট হবে, সো তাকে আমরা সামেশনের বাইরে বের করে নিয়ে আসতে পারি। কিন্তু এই জায়গার মধ্যে আবার xi আছে, xi মাইনাস x বার, তাহলে এটার সাথে সামেশন fi ইনটু xi মাইনাস x বারটা থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা পরের টার্মটা দেখো, সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার এটা জায়গাতে রাখলাম, আর সামেশন fi মানে কি, ক্যাপিটাল n। তোমাদের মনে হতে পারে তাহলে এইটা কি হলো, এইটাও কিন্তু আবার কনস্ট্যান্ট, এইটাকেও চাইলে তোমরা সামেশনের বাইরে বাম দিকে নিয়ে আসতে পারো, x বার মাইনাস a এটা কনস্ট্যান্ট হোল স্কয়ার, তাহলে এটা জায়গাতে থাকলো হোল স্কয়ার, সামেশন fi মানে n, এখানে n দিলাম, আর এইটার মান কত, সামেশন fi xi মাইনাস x বার, সামেশন fi xi মাইনাস x বার, এই যে দেখো সামেশন fi xi মাইনাস x বার এটা সমান হচ্ছে 0, আগের অঙ্কে আমরা প্রমাণ করছি, ঠিক আছে? সো একটা প্রমাণ যদি আমরা করে ফেলি ওইটাকে পরবর্তীতে কাজে লাগানো যায়, যে দেখো এটা সমান 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। তার মানে তোমরা কি দেখলে, এখন দেখো এইটা সমান কি, এইটার সাথে আরেকটা টার্ম যোগ হয়ে যাচ্ছে। এখন এ কি ধরছি আমরা, এ ধরছি x বার ছাড়া অন্য যে কোনো একটা টার্ম, তো x বার ছাড়া যদি অন্য যে কোনো একটা টার্ম হয়, তাহলে এটা যদি x বারের চেয়ে বড় হোক আর ছোট হোক, যদি ছোট হয় তাহলে তো ভিতরে পজিটিভ আসবে স্কয়ারের কারণে পজিটিভ সংখ্যা, যদি বড় হয় তাহলে x বার থেকে বিয়োগ করার কারণে ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ আসলেও কিন্তু স্কয়ারের কারণে পজিটিভ, সো এই টোটাল টার্মটা কিন্তু পজিটিভ, কিসের সাথে,
তাহলে টোটাল টার্ম পজিটিভ, এই টার্মের সাথে যোগ হয়ে আরেকটা টার্ম আসছে। তার মানে কি বোঝালো, এই টার্ম সমান হচ্ছে এই টার্ম দিয়ে যোগ করে এডিশনাল আরেকটা টার্ম আসলো। তার মানে কি এইটা অবশ্যই এটা হচ্ছে বড় হবে, কারণ এটা হচ্ছে আরেকটা টার্ম যোগ হয়ে গেছে। এজ এই যে দিলাম আমরা লিখলাম এটা এই যে পজিটিভ কোয়ান্টিটি, সো এই যে বাম পাশের এটা গ্রেটার দেন এটা, অথবা এটাকে প্রথমে লিখবে দিয়ে লেস দেন এটা লিখবে, অর্থাৎ এক্স বারের সাপেক্ষে যেটা ডেভিয়েশন সেটা মিনিমাম হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আরেকটু সময় দিলাম, কারো বুঝতে সমস্যা হলে আমার সাথে শেয়ার করো। যার শেয়ার করার প্রয়োজন সে আনমিউট করো, নাহলে তোমরা আনমিউট করলে এত শব্দ আসে, আমি তো শুনি তোমাদের পুরো ক্লাস। স্যার সেকেন্ড লাইনটা বুঝিনি। সেকেন্ড লাইন, আচ্ছা সেকেন্ড লাইন আমি আরেকবার বলছি। আমি মনে করি সেকেন্ড লাইন, আচ্ছা এইখান থেকে এইটা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে মাইনাস এক্স বার প্লাস এক্স বার দিলাম। এখন আমি বলছি এই টার্মটাকে এ ধরো আর এই টার্মটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি। তো আমরা এখানে কি করলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি, কিন্তু এর সাথে প্রত্যেকটা সাথে সামেশন এফ আই গুণ আকারে আসবে। তাহলে সামেশন এফ আই ইনটু এই যে এটাকে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস এরপরে লিখলাম আমরা বি স্কয়ার এক্স বার মাইনাস এ হোল স্কয়ার, তার সাথে সামেশন এফ আই গুণ আকারে আছে প্লাস এখানে আমরা একটু আমরা কাজ করলাম, সেটা কি টুয়াইস এ বি, টু ইনটু এই যে এই টার্মটা কিন্তু কনস্ট্যান্ট, সেই জন্য সামেশনের আকারে বিটাকে আগে লিখলাম, টু ইনটু বি ইনটু এ মানে হচ্ছে এ মানে হচ্ছে যে এক্স আই মাইনাস এক্স বার, আর সামেশন এফ আই তো গুণ আকারে আসবে। আর টু থেকে শুরু করে এই পুরো টার্মটা কনস্ট্যান্ট, তো এই জন্য বাইরে বের করে নিয়ে আসলাম। কারো যদি মনে হয় কেন আমি বাইরে বের করবো, ভিতরে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরে দিলে ওই যে আগে একটা প্রমাণ করছো এটার সাথে এটা এক্সাক্ট হয়ে যাচ্ছে, আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তোমাদের বুঝতে এটাতে জিরো, তখন এটা সহ মনে রাখবে কনস্ট্যান্ট কোনো কিছু আমরা সামেশনের বাইরে বের করে ফেলতে পারি। তাহলে এটা আর কিছু না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি লিখছি আমরা, সামেশন এফ আই দিয়ে প্রত্যেকটাকে গুণ করছি, আর একেবারে ডান পাশে যখন টুয়াইস এ বি যখন তখন বিটা কিন্তু কনস্ট্যান্ট, বিটা কনস্ট্যান্ট, যার কারণে কনস্ট্যান্টটাকে টুয়াইস বিটা আমরা বাইরে বের করে আনলাম সামেশনের, আর বাকি এর যেটা এর সাথে সামেশন এফ আই এইভাবে গুণ করে দিলাম। এখন এইটার মান তো জিরো, আমরা আগে পড়ছি। ওকে, আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন পরের টপিকে চলে যাচ্ছি, জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড়। দেখো, the geometric mean of a set of n non-zero positive observations is the nth root of their product. দেখো একেবারেই সংক্ষেপে একটা ডেফিনেশন, আমাদের n সংখ্যক অবজারভেশন দেয়া আছে, হ্যাঁ আমরা কি করব, সব কটাকে গুণ করব, গুণ করে আনসার যেটা বের হলো তার nতম প্রোডাক্ট, অর্থাৎ n সংখ্যক যদি থাকে, মনে করো 1 থেকে 10 পর্যন্ত সব কয়টা সংখ্যা তোমাকে জিওমেট্রিক মিন বের করতে বলো, তুমি কি কাজ করবে, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 এভাবে 10 পর্যন্ত সব কয়টা গুণ করবে, আনসার যেটা আসবে হোল টু দি পাওয়ার 1/10, অর্থাৎ 10তম রুট বের করবে। এটাই হচ্ছে, এই যে দেখো x1 x2 xn যদি নন জিরো পজিটিভ অবজারভেশন হয়, এটা এগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা একটা করে যদি ডাটা দেয়া থাকে, এইভাবে দেয়া থাকবে না পরীক্ষার সময়, এইভাবে দেয়া থাকবে না, এটা হচ্ছে আমার বোঝানোর জন্য। নন জিরো পজিটিভ অবজারভেশন ইন এ সিরিজ অফ ডাটা, দেন দ্য জিওমেট্রিক মিনটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, আর অ্যারিথমেটিক মিনকে আমরা এ দ্বারা, অথবা এ এম জি এম, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, আর হারমোনিক মিনকে আমরা এইচ এম অথবা শুধু এইচ দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমাদের এইটাকে জিওমেট্রিক মিনকে আমরা এইভাবে লিখবো, x1 ইনটু x2 ইনটু এইভাবে xn পর্যন্ত সব কটা গুণ করলাম। এখন কটা সংখ্যা আছে, 1 2 এইভাবে যদি n সংখ্যক, হোল টু দি পাওয়ার 1/n, এটা মানে হচ্ছে nতম রুট বের করা। দেখো আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো তাহলে জিওমেট্রিক মিন কিভাবে বের করে। আচ্ছা এখন দেখো, এখন আমাদের এইটা ক্যালকুলেশন করতে গেলে নিশ্চয়ই আমাদের এই যে nতম রুট বের করা, এটা বেশ ঝামেলার একটা কাজ। তো ক্যালকুলেশন করার জন্য এটা কি জিনিস, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, সূচকীয় ফাংশন। এগুলা সলভ করা তোমরা একেবারে ছোট ক্লাসে, আমি ফার্স্ট সেমিস্টারেও দেখাইছি কি কাজ করতে হয়, আমরা লগারিদম অ্যাপ্লাই করতে হয় সূচকীয় ফাংশনের জন্য। তো দুই দিকে আমরা লগ নেই, তখন সেই ক্ষেত্রে লগ জি সমান আসবে কি 1/n ইনটু লগ অফ এত। তো লগ অফ এ বি সূত্র হচ্ছে লগ এ প্লাস লগ বি, আর এটা হচ্ছে n সংখ্যক বার গুণ। তাহলে দেখো 1/n, আমরা এটা একটু সংক্ষেপ করছি আর কিছু না, লগ অফ থাকবে আসলে x1 ইনটু x2 এইভাবে, তাহলে এটাকে ভাঙলে আসবে লগ অফ x1 লগ x2 প্লাস লগ xn। এটাকে যদি আমি ফর্মুলা হিসাবে লিখি তাহলে আসবে এই যে নিচে n আসবে আর উপরে আসবে সামেশন n, এখানে কিন্তু n দেয়া যাবে সমস্যা নেই, লগ xi, তাহলে সামটাকে ভাঙলে কি আসবে, লগ অফ x1 প্লাস লগ অফ x2 এইভাবে xn পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা যদি আমার এখানে ডাটা থাকে এইভাবে আমরা লিখবো। এখন যদি কোনো কারণে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে দেয়া থাকে, তাহলে কিভাবে থাকবে, আমার এই এনটা তখন কে তে রিপ্লেস হয়ে যাবে, এই ক্যাপিটাল এনটাকে আমরা
এই স্মল এনটাকে ক্যাপিটাল এন হিসাবে লিখবো, ঠিক আছে। আচ্ছা, বলে কখনো স্মল এন হয়ে গেলেও সমস্যা নেই, তখন এই জায়গাতে যাতে অবশ্যই আমরা কে দিই, কারণ এই কে এবং এই এন কিন্তু ডিফার করবে। এই এনটা হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, আর এই কে হচ্ছে আমাদের অবজারভেশনটা কতদূর পর্যন্ত গেল। আচ্ছা, তাহলে এখানে কি হবে, সামেশন একটা এফআই। স্যার এটাও কি কে? কোনটা? এখানেও কি কে দেওয়া, ওই যে উপরে সূত্র না না, এটা করে? তো এন, এখানে কে দিবা কেন? কে জি স্যার, আসবে জি স্যার, যখন ঠিক আছে, আমার ঠিক যখন আছে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে আসবে। এখন জি স্যার, পর্যন্ত জি। আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে যাই নাই। এই যে দেখো, পরবর্তীতে এই যে ফ্রিকোয়েন্সি যদি x1 f1 সংখ্যক থাকে, x2 f2 সংখ্যক বার থাকে, xk fk সংখ্যক থাকে, তাহলে কিভাবে আসবে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে দেয়া থাকলে এই যে log g সমান 1 এইটাকে তোমরা ক্যাপিটাল এন আকারে দিবে, ঠিক আছে, ক্যাপিটাল এন সামেশন এই যে উপরে, তখন আমরা কে দিব। তো আমরা উপরে যদি এখানে কে দেই, তাহলে এই যে অনেক সময় ভুলে ভুলেও যদি কেউ এখানে স্মল এন দিয়ে দেয়, সমস্যা হবে না, কারণ কি আমি তো আলাদা করে দিলাম, সমস্যা নেই, ঠিক আছে। অথবা এই এন দ্বারা কি বোঝায়, সামেশন এফ আই, এই যে এন দ্বারা সামেশন এফ আই বোঝায়, এটা হচ্ছে এইরকম ভাবে আসবে। অর্থাৎ আমার এত কিছু বোঝার দরকার নেই, আমরা জানি যেখানে লগ মানে এক্স আই যেই ফাংশনে থাকে। আচ্ছা, আমার এখানে একটু বাফারিং ছিল, সিগন্যাল দিচ্ছিল, সেই জন্য আমি একটু স্টপ ছিলাম। আবার বলছি, আমাদের আগের এখানে কি ছিল, এইরকম একটা টার্ম ছিল। আমরা জানি যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে দেওয়া থাকবে, নিচে আমরা ক্যাপিটাল এন দিব, এখানে দিব কে, আর এখানে একটা এফআই নিয়ে আসবো, আর বাকি সব সেম। দেখো তো আসছে কিনা, দেখো log g সমান 1 ক্যাপিটাল এন বলছি, নিচে এন আসবে, ক্যাপিটাল এন, সমস্যা নাই। আর এই যে এখানে কে, আর যে এখানে এফআই, আর বাকি তো সব সেম। কিভাবে আসলো সেটা ক্যালকুলেশনের মাধ্যমে আসছে, সেই ক্যালকুলেশনটা এখানে দেখানো আছে। তো পেজ তো তোমাদের কাছে যাবে, তোমরা একটু দেখে নিও। এই পেজটা তো তোমাদের কাছে যাবে স্বাভাবিকভাবে, কিভাবে আসছে এটা দেখে নিও, এইটা আসলে তোমরা সহজেই বুঝতে পারবে। এখন আমরা একটা অঙ্ক করব, ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে সরাসরি আনসার করে দেয়া। কেমন, তোমাদের কি দেয়া থাকবে, তোমাদের দেয়া থাকবে এই কলাম আর এই কলাম, হরাইজন্টালি এই কলাম থাকবে এইভাবে হরাইজন্টালি, আর এই কলাম থাকবে এইভাবে হরাইজন্টালি। অর্থাৎ এইভাবে ক্লাস ইন্টারভেল দেয়া থাকবে, আর এইভাবে ফ্রিকোয়েন্সিটা দেয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি লিখবো, আমরা সলিউশনে লিখবো, ফ্রম দ্য গিভেন ডাটা লেট আস ফর্ম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। লিখে আমরা এই টেবিলটা ফর্ম করবে। এখন আসো, আমাদের কি কি ইনপুট লাগে এখান থেকে একটু দেখো। ক্যাপিটাল এন আমরা পেয়ে যাব, সবকটা ফ্রিকোয়েন্সি যোগ করলে ক্যাপিটাল এন পেয়ে যাব। আর লাগবে সামেশন এফআই এর সাথে লগ এক্সআই। তাহলে এক্সআই আমরা ডিফাইন করে নেব। এক্সআই কিভাবে বের করি, আমরা ক্লাস ইন্টারভেল এই যে দুটো যোগ করে, লোয়ার লিমিট আর আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে এক্সআই পেয়ে যাই। তাহলে এক্সআই এর লগ বের করব, বের করে এফআই, এফআই তো আমার দেয়া আছে, এফআই তে f1 log x1, f2 log x2, এইভাবে আসবে আসলে। তো যাই হোক, এটা সবকটা যোগ করে তারপর n দিয়ে ভাগ করা। আচ্ছা, তো আমরা এই কাজটা করব, দেখো। তাহলে আমরা যখন প্রশ্ন থেকে আমরা এই প্রথমে এই দুইটা আমাদের প্রশ্নের মধ্যে থাকবে কলাম, তারপরে আমরা কি করব, মিড ভ্যালুস। মিড ভ্যালু কিসের, ক্লাস ইন্টারভেল মিড ভ্যালু, যেটাকে আমরা xi হিসাবে প্রকাশ করি। তাহলে আসো, 11 আর 13 যোগ করলে 24, 2 দিয়ে ভাগ করলে 12, 15 13 যোগ করলে 28, 2 দিয়ে ভাগ করলে 14, এই দুটো পেলাম, মাঝখানে কত ইন্টারভেল 2, 2 যোগ করে 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 সবকটা বানিয়ে দাও, একেবারে লাস্টে 24 গিয়ে শেষ হবে। তোমরা এখন যোগ না করলেও চলবে, সমস্যা নাই। পরের কাজ হচ্ছে আমার log of xi বের করা। তাহলে আমরা এখন xi মানে হচ্ছে 12, তাহলে log of xi মানে হচ্ছে log দিয়ে 12 দিবা, আনসার এটা বের হয়ে আসবে। আমার এখানে তো আনসার রেডি করা। তো তোমাদের মনে হতে পারে যে খুব সহজ, তোমরা যখন ক্যালকুলেটরে কাজ করবে খুব সাবধানে কাজ করবে। কয়টা ডিজিট নিয়েছি, দশমিকের পরে 1 2 3 4টা ডিজিট নিয়েছি, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় না 4টা না 3টা নিবে, তাহলে যে কাজটা করতে হবে, 3টা যদি নাও 1 2 3, তাহলে এর পরের গড়টা একটু খেয়াল করতে হবে। দেখো এটা 2, তাহলে 9 এ রেখে দেওয়া যায়। যদি 5 এর উপরে হয় তাহলে এটা একটা বেড়ে যাবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, তখন কিন্তু রেজাল্টের মধ্যে একটু তারতম্য হয়ে যায়। তো স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা সমস্যা, যে আমার রেজাল্টে অ্যাকুরেট দেখা যাবে যে অন্ততপক্ষে সবার প্রথম ডেসিমেলের পরে 2 গড় বা 3 গড় পর্যন্ত সবার সেম থাকবে, এরপরে ডিফার করতে পারে। 2 গড় তো মাস্ট সেম থাকবেই, এটা কোনো মিস নাই, কেমন। তো সেই জন্য অন্তত পক্ষে আমি তো 4 গড় নিয়েছি, তোমরা 3 গড় যাতে নাও। তো আমার এখানে রেডি করা, যার কারণে সহজ মনে হচ্ছে। ক্যালকুলেটরে কাজ করে খুব সাবধানে মাথা ঠান্ডা রাখে, একটা ঘরের মধ্যে যদি সমস্যা হয় টোটাল রেজাল্টের মধ্যে এফেক্ট পড়ে যাবে এবং আনসারটা আসবে না। তখন কি হবে, আবার যখন এই জিনিসটা চেক করতে যাবে দেখবে একেবারে মাথা গরম হয়ে গেছে। সো খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এই কাজগুলো করতে হবে, যাতে একবারে আমাদের রেজাল্টটা চলে আসে। তোমরা তো মনে হতে পারে যে এইখানে তো অনেক সুন্দর করে সহজ
এই যে তোমাদের ক্লাস ইন্টারভেল, এই যে ফ্রিকোয়েন্সি, এটা যে ফিক্স থাকবে তা তো না, নাও হতে পারে। এগুলো ক্লাস ইন্টারভেল চেঞ্জ করতে পারে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারে, তোমার সিস্টেমটা সেম থাকবে। তুমি মিড ভ্যালু বের করবে, লগারিদম বের করবে, এগুলা লগারিদম বের করলে আনসারগুলো সুন্দরভাবে লিখবে। আচ্ছা, পরের কাজ কি? যখন লগ অফ এক্সআই বের করলে তখন এর পরের গড় কি? এফআই লগ এক্সআই। আমার এটা দরকার, সেই জন্য এফআই লগ এক্সআই মানে হচ্ছে লগ এক্সআই যেটা বের হবে সাথে সাথে ইনটু 3 দিয়ে দেবে, আনসার যেটা লিখে ফেলবে। লগ এক্সআই বের করলে ইনটু 4, আনসারটা বের হয়ে গেল। তাহলে এই কলামে হচ্ছে আমার এই গুণফল কিসের? এই 5 এর সাথে এটা, 10 এর সাথে এটা গুণ করে করে আমরা এই কলামটা আমরা বানাবো। তাহলে যতটা ক্লাস ইন্টারভেল ততটা ভ্যালু আমাদের আসবে। একেবারে লাইনে শেষে যেটা আসবে সেটা হচ্ছে সবকটা যোগফল। যোগফল যদি হয় তাহলে এটার নাম কি দিব আমরা? সামেশন এফআই লগ এক্সআই, অর্থাৎ এই যে সামেশন এফআই লগ এতটুকু পর্যন্ত, 1/n না, এইটা বাদ দিয়ে বাকি অংশটুকুর আনসার হচ্ছে এটা। আর সামেশন এন, এই এন এর মান হচ্ছে এই সবকটা যোগ করে আমরা এখানে যেটা পাবো, সবকটা যোগ করলে আমাদের সম্ভবত 35 আসবে। এখানে সামেশন এফআই মান হচ্ছে 35 লিখে দেওয়া আছে। পরের কাজটা কি? আমরা জানি সূত্রের মধ্যে কি লিখা, সূত্রের মধ্যে লগ জি লিখা না, লগ জি। তাহলে এটা কি? আমরা জানি লগ জি সমান হচ্ছে সামেশন এফআই লগ এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই। আমরা এখন এগুলার মান বের করলাম। তাহলে কি আসলো? 1.2489। তো এটা কি আনসার? এইটা আনসার না। তোমার কাজ তোমাকে বলছে তো লগ জি বের করার জন্য, তোমাকে বলছে জি বের করার জন্য কি কাজ করতে হবে? অ্যান্টি লগ অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তুমি খেয়াল করো তো, মিড ভ্যালু অফ এক্সআই যখন লগ 12 দিলে আনসার হচ্ছে এটা, তাহলে অ্যান্টি লগ দিয়ে যখন এটা দিবে আনসার কি দিবে? সে 12, ডেফিনেটলি 12 দিবে। তো এইখানেও একই জিনিস, তোমার এইটাকে যখন অ্যান্টি লগ দিবে তখন দেখবে জি এর মান বের হয়ে আসছে, তখন সেটা 17.75। তো এটা বোঝাই যাচ্ছে 1.24, এখানে 1.24 কোন জায়গায় আছে? এই যে 1.25 এর কাছাকাছি, অর্থাৎ লগ অফ 18 সমান হচ্ছে এটা, তাহলে অ্যান্টি লগ অফ এটা সমান 18, তাহলে এইটা থেকে একটু কম, এটা চেয়ে একটু কম 1.24 না, এটা অ্যান্টি লগ, তাহলে 17 পয়েন্ট সামথিং আসবে, বোঝাই যাচ্ছে। তো অ্যান্টি লগের ফাংশনও তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এখানে একটু সময় দিতে চাচ্ছি, যেহেতু এটা ক্যালকুলেশনটা একটু হলেও আমি কি বলবো, একটু বলেও জটিলতা বলতে বলা যায় না ঠিক, তবে মনোযোগ দিতে হবে। আমি একটু সময় দিচ্ছি তোমাদের, তোমরা একটু এখন একটু দেখো। কারো বুঝতে সমস্যা হলে আমার সাথে শেয়ার করো। সূত্রের প্রমাণটা যার দরকার, শুনো, যার দরকার পড়বে সে শুধু আনমিউট করো, বাকি সবাই মিউট করে রাখো। স্যার স্যার আচ্ছা, আমি নেক্সট পেজে যেতে চাচ্ছি, কারো কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার কেউ বোধহয় কোয়েকশন করতে চাইছে, নেটের প্রবলেম আছে। ওকে, ও কোশ্চেন করতে চাইছে না? সূত্রের প্রমাণটা কি স্যার করতে হবে নাকি স্যার? আমি শুনছি না আসলে, ঠিক মতো শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। স্যার বলতেছে প্রমাণটা করতে হবে কিনা। প্রমাণ? কিসের প্রমাণ? জি স্যার, সূত্রের প্রমাণটা বোধহয়। ওটা স্যার প্রমাণ করলেন যে ওইটা log g is equal to 1/n। ওই যে log g is equal to 1/n summation fi log xi, ওইটা কি প্রমাণ করতে হবে? এটা না 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 না, এটা প্রমাণ করবে কেন তোমরা? এটা তো সূত্র, তোমরা একটু জানবে, এটা প্রমাণ করার কোনো দরকার নাই। এটা হচ্ছে সূত্র হিসাবে তোমাদের সাথে থাকবে, এটা প্রমাণ তো লাগবে না। এটা কিভাবে আসলো সেটা আমি একটু তোমাদের দেখাই দিছিলাম, এখানে দেখানো আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? তোমাদের মূল কাজ হচ্ছে সূত্রটা একটু মনে রাখা। তো মনে রাখার জন্য যে কাজটা করবে, কিভাবে আসছে সেটা একটু দেখে নিবে, তাহলে মনে থাকবে, ঠিক আছে? তার মানে কি, আমাদের একটু ক্যালকুলেটিভ, অঙ্কটা একটু ক্যালকুলেটিভ, ক্যালকুলেটরের ব্যবহার খুব বেশি, এবং একটু ফাংশনাল ক্যালকুলেটর লাগবে লগারিদমের, যাতে অ্যাপ্লাই অ্যান্টিলগ আমরা তো ইউজ করতে হচ্ছে। তো এটা অবশ্য আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের সবকটা সায়েন্টিফিক ক্যালকুলেটরেই লগারিদমের ফাংশনটা মানে খুবভাবে ওয়েল ডিজাইনড আমি বলবো। লগারিদম অবশ্যই থাকবে, একবারে ছোট ফাংশনের ক্যালকুলেটরে লগারিদমটা আমাদের প্রেজেন্ট থাকে। তো আমি পরের পেজে চলে যেতে চাচ্ছি। স্যার হ্যাঁ বলো। পরের জিতে স্যার দেয়া আছে যে x1 টু দি পাওয়ার f1 ইনটু x2 টু দি পাওয়ার f2।
এখানে টু দি পাওয়ার x এর উপরে এগুলা শোনো, এগুলা আসছে আগের পেজ থেকে, ঠিক আছে? এটা আমি তো আগেই বলছি, এটা তোমরা একটু দেখে নেবে, এটা প্রমাণ লাগবে না। আমি আগেই বলছি এই জায়গা থেকেই তোমরা ফ্রিকোয়েন্সির মধ্যে কিভাবে আসে বুঝে নেওয়া যায়। এখানে আমরা ক্যাপিটাল এন দেই, এই এন এর জায়গায় কে দেই, আর এখানে একটা এফআই দেই। এখানে তুমি ক্যালকুলেশন করলেও আসবে, না করলেও আসবে, এটা হচ্ছে সিস্টেম। কেমন? আমাদের যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে ওখানে দেখার, তো আমি তো আগেই বলছি, এটা তোমরা জাস্ট তোমরা এটা সূত্রটা মনে রাখবে, যেটা এটা সরাসরি জি আসে না। স্যার এইটা না স্যার, এর উপরটা স্যার, g jx1 টু দি পাওয়ার f1 ওইটা। এটা না, এটা লাগবে না, এটা লাগবে না, ঠিক আছে? এটা কারণ সরাসরি জি এর মান আমাদের আসবে না। এটা মানে কি? এটা মানে হচ্ছে x1 ইন্টু f1 x2 ইন্টু f2, এইভাবে সব কয়টা গুণ আকারে হয়ে তারপর n1 বাই n তম রুট আসবে, ঠিক আছে? কারণ x1 তো f1 সংখ্যক, x2 f2, তোমরা একটু খেয়াল করো, তোমরা যেহেতু কথাটা একটু আলোচনাটা বাড়াইয়া দিছো, তোমাদের এখানে কি বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কি? মানে হচ্ছে x1 হচ্ছে f1 সংখ্যক, মনে করো 2 একটা সংখ্যা, সেটা 5 বার আছে, 3 একটা আছে, মনে করো 7 বার, তো এইরকম থাকে না? তো এইরকমই তো, যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা সংখ্যা ঘুরে ফিরে আসবে, সেটাই তো। এরকম যদি থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে দেয়া থাকলে সেই ক্ষেত্রে এই যে এখানে জিটা কিভাবে আসছে, যে সব কটা সংখ্যা আলাদা আলাদা গুণ করে দিছো, না করে দিছো। তো এখন কোন সংখ্যা যদি এখানে রিপিট থাকে, x1 মনে করো এখানে তো একবার দিছো, x2 আলাদা দিছো, আমরা তো এখানে সব আলাদা সংখ্যা মনে করছি। কোন সংখ্যা যদি দুইবার তিনবার করে আসে তখন কি করবে তোমরা? তখন তো এই সিস্টেমে আসতে হবে। x1 হচ্ছে মনে করো 2 3 হবে, হ্যাঁ 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 এইটাই, 2 মনে করো 3 বার আসলো, তখন 2 3 বার না লিখে যদি কেউ একসাথে 3 দুগুণা 6 লিখে দেয়, আমার কাজ কমপ্লিট হয়ে যাবে না? এইটাই তো বলছে, x1 এর সাথে f1 গুণ দিলে কাজ হয়ে যাবে। আমাদের এই জায়গাতে এখানে বলছে যে জিটা আমাদের x1 এর সাথে f1 গুণ হবে, ঠিক আছে? x2 এর সাথে f2 গুণ হবে, এইভাবে গুণ হয়ে সূত্রটা হচ্ছে 1/n। তারপর ক্যালকুলেশন করে এই টার্মটা, তোমাদের আমি বলছি এই লাইনটা, তোমাদের উপরের লাইনে তো কিভাবে আসছে সেটা তোমরা অবশ্যই আরেকবার পেজটা দেখে নিলেই হবে। আমাদের মূল কাজ হচ্ছে এখানে। আচ্ছা এখন আমাকে বলো, আমি পরের পেজে চলে যাব, আর কারো কোনো ডিস্টার্ব আছে কিনা? আচ্ছা আমার মনে হচ্ছে নাই, থাকলে তো অবশ্যই রেসপন্স করতে। তাহলে এখানে লগারিদম অ্যান্টি লগারিদম এই দুটার ব্যবহার করতে হবে। এখন আসো আমি লাস্ট পেজে চলে আসছি মোটামুটি। সো একটু দেখি এখানে মেরিটার লিমিটেশনটা কি আছে। আমরা অ্যারিথমেটিক মিনে দেখছি, দেখবে একটা তো আমরা মোটামুটি দেখছি, একটার সাথে আরেকটার মিল আছে। এখন দেখো মেরিটের মধ্যে কি বলছে, ইট ইজ রিজিডলি ডিফাইন্ড, ওখানে ছিল এটা যে ডেফিনেশন আমরা দেখছিলাম, কি ডেফিনেশনটা একেবারে জিরো একটা ডেফিনেশন। আচ্ছা এই তোমরা একটু মিউট করে রাখো তো, কার বারবার ভাইব্রেশন হচ্ছে অথবা কোনো একটা ডিস্টার্ব হচ্ছে, সবাই মিউট করে ফেলো। আচ্ছা তো পরে দেখো ইট টেকস অল দ্য অবজারভেশন ইনটু অ্যাকাউন্ট, এখানেও দেখছো এন সংখ্যক যখন অবজারভেশন ছিল সবকটা গুণ করে দিছি না আমরা, তাহলে এখানেও তো কিন্তু সবগুলো সে নিচ্ছে, তার মানে কি মিল আছে। পরেরটা দেখো, ইট ইজ নট এফেক্টেড মাচ বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন, এখানেও আসলে এই যে স্যাম্পলের যে উঠানামা তারতম্য ফ্রিকোয়েন্সি, সেটার জন্য খুব বেশি এফেক্ট হবে না। ইট গিভস কম্পারেটিভলি মোর ওয়েটস টু স্মল অবজারভেশন, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার তো লগারিদমের ব্যবহার তো স্মল ছোট অবজারভেশন যেগুলো, সেগুলোর উপর একটু বেশি ওয়েট, মানে হচ্ছে আসলে ওজন, এটা আসলে বুঝাবে গুরুত্ব দেয়া, যে ছোট অবজারভেশনের উপর গুরুত্ব দেয়, এই লাইনটা এটার জন্য নতুন। আর বাকিগুলো কিন্তু অ্যারিথমেটিক মিনের মধ্যে ছিল। তার মানে কি, তোমরা যখন একটা একটু ভালোভাবে দেখে নিলে, ওইটা থেকে দেখা যায় তিনটার মধ্যেই দেখা যায় এগুলো ঘুরে ফিরে দেখা যায় দুটা তিনটা সবটার মধ্যেই কমন আছে, ইন্টারসেকশন করলে তিনটা পাওয়াই যায়, ঠিক আছে? পরেরটা দেখো, লিমিটেশনটা একটু দেখো। ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু ক্যালকুলেট ফর এ স্টুডেন্ট উইথ লেস ম্যাথমেটিক্যাল নলেজ, এই ব্যাপারে সবাই তোমরা একমত হবে। আর্টস ব্যাকগ্রাউন্ড মনে করো কোনো স্টুডেন্ট, তাকে যদি আমি বলি যে এখন জিওমেট্রিক মিন বের করো, লগারিদম অ্যান্টি লগারিদম, তো সে যদি প্র্যাকটিস থাকে পারবে, না হলে কিন্তু পারবে না। তাহলে ম্যাথমেটিক্যাল নলেজ যদি না থাকে তাহলে এইগুলা এইটা বের করাটা বেস্ট টাফ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট একটা এটা থিং আমি বলতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট লিমিটেশনের ক্ষেত্রে, কারণ ম্যাথমেটিক্যাল নলেজ লাগবেই জিওমেট্রিক মিন বের করতে গেলে। পরেরটা কি বলছে, it is impossible to calculate if the extreme classes of frequency distribution are open, এটা কিন্তু কমন আগেরটাতে ছিল, এখানেও সেম। আমার ক্লাস ইন্টারভেলে যদি এক্সট্রিম ক্লাস বলতে কি বুঝায় আমি প্রথম
এক্সারসাইজে বলে দিছি, একেবারে স্টার্টিং যেটা সেখানে আর একেবারে ফিনিশিং যেটা সেটা, ওই জায়গাতে যদি ওপেন থাকে তাহলে আমার ক্যালকুলেশন মুভ করা সম্ভব না। এইখানেও তাই বলছে, দ্য ভ্যালু অফ জিওমেট্রিক মিন মে নট অকার ইন দ্য সেম। দেখো অ্যারিথমেটিক মিন, তার মানে কি এখানেও ইন্টারসেকশনের মধ্যে দুটো পড়ে গেছে। তো যাই হোক, দেখা যায় একটা বা দুটা নতুন আসে, বাকিগুলো ঘুরে ফিরে আগেরগুলো আসে। তো আমি মনে করি তোমরা এখন একটু দেখে নেবে, দেখে নিলে পারবে না এমন কিছু নাই। তো আমি আজকের ক্লাস এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি। তো আমি একটু অ্যানালাইসিস করি। শুরু করছিলাম আমরা প্রপার্টিজ দিয়ে। প্রপার্টিসে আমরা দেখছিলাম যে অ্যারিথমেটিক মিনের প্রথমে ছোট একটা প্রপার্টিস, পরবর্তীতে এই প্রপার্টিসে কাজে লাগিয়ে আরেকটু বড় একটা প্রপার্টিস কমপ্লিট করছি। কেমন? তো এগুলো আমাদের কাজে লাগে। পরবর্তীতে আমরা জিওমেট্রিক মিনের ডেফিনেশন দেখছি, প্রথমে আমরা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, আর পরবর্তীতে গ্রুপ ডাটা অর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে আসে সেটা আমরা দেখলাম। তারপর আমরা অঙ্ক করলাম, পরবর্তীতে আমরা মেরিট এবং লিমিটেশনটা দেখলাম। তো আমার আজকের ক্লাস এত